শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। দেখেন, আজকে আমরা লাস্ট ক্লাস করব। 1 নম্বর প্রশ্নটা দেখেন, এখানে কি বলা হচ্ছে যে এ ম্যান সেলস টু কমোডিটিস ফর ₹4,000 ইচ, নেইদার লুজিং নর গেইনিং ইন দ্য ডিল। If he sold one commodity at a gain of 25%, the other commodity is sold at a loss of। এখানে বলা হচ্ছে যে একজন মানুষ দুইটা জিনিস প্রত্যেকটাই 4,000 টাকা করে বিক্রি করছে, এতে করে তার লাভও হয়নি, লসও হয়নি। বলতেছে যে যদি সে একটি জিনিস বিক্রি করে 25% মুনাফা করে, দ্য আদার কমোডিটি ইজ সোল্ড অ্যাট আ লস অফ, তাহলে অন্য পণ্যটা বা অন্য জিনিসটা বিক্রি করে তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে এটা জিজ্ঞাসা করছে। দুইটা জিনিসই বিক্রি করে দিছে 4,000 টাকা করে, এবং এতে করে তার লাভও হয়নি, লসও হয়নি। বলতেছে যে একটা বিক্রি করে যদি 25% লাভ হয়, তাহলে অন্যটা বিক্রি করে তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে এইটা বের করে দেখান। লাভও হয়নি, লসও হয়নি, মানে হচ্ছে কস্ট প্রাইস আর সেল প্রাইস এই দুইটাই কি হবে? সমান হবে। যখন কস্ট প্রাইস আর সেল প্রাইস দুইটাই সমান হয়ে যায়, তখন আমাদের মূলত লাভ লস কিছুই হয় না। ঠিক আছে, এখানেও সেম একই জিনিসই ঘটছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু টোটাল সেলটা কত এটা আমরা বের করতে পারবো, কারণ দেওয়া আছে যে দুইটা জিনিসের প্রত্যেকটাই 4,000 করে বিক্রি করে। তাহলে আমরা লিখতে পারি যে টোটাল সেলিং প্রাইস ইজ 4,000 into 2 is equal 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা। এরপর আমরা লিখবো যে যেহেতু লাভ হয় না, লসও হয় না, since there is no profit or loss in this deal, যেহেতু বলা আছে আমরা in this deal লিখলাম, in this deal। অতএব টোটাল কস্ট প্রাইস কত হবে? আপনি বলবেন যে 8,000 টাকা যদি সেল প্রাইস হয়, কস্ট প্রাইসও আমার 8,000 টাকাই হবে, কারণ যেহেতু এখানে কোনো লাভও হয়নি, ক্ষতিও হয়নি। যেহেতু লাভ ক্ষতি কিছু হয়নি, তাই 8,000 টাকা। হ্যাঁ ভাই, আমি তো ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে খুলে দিই। ওকে ওকে, তাহলে এই যে 8,000 টাকা, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস গেল। এখন এই যে বলতেছে যে একটা জিনিস সে 4,000 টাকায় বিক্রি করছে, এতে করে তার 25% মুনাফা হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এখানে দ্বিতীয় জিনিসটার কত ক্ষতি হয়েছে এইটা আমরা তখন বের করতে পারবো যখন আমরা এইটা বের করব যে দ্বিতীয় জিনিসটা আসলে আমি কত টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, দ্বিতীয় জিনিসে আমার কত ক্ষতি হইল এইটা আমি তখন বের করতে পারবো যখন আমি দেখতে পাবো বা যখন আমি জানতে পারবো যে দ্বিতীয় জিনিসটা আসলে আমি কত টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে selling price of first commodity is 4,000 টাকা।
এটা তো দেওয়াই আছে যে প্রত্যেকটা যে তাহলে প্রথমটা 4,000 টাকা দিয়ে বিক্রি করছে। এখন আসেন, সাপোজ cost price of first commodity x টাকা। আমরা ধরে নিচ্ছি যে প্রথম জিনিসটা আমরা x টাকা দিয়ে কিনছি, এখন এই যে বলতেছে যে একটা বিক্রি করে 25% লাভ হয়েছে, অর্থাৎ 4,000 টাকা দিয়ে ধরে নিচ্ছে, কথার কথা যে প্রথম জিনিসটা যেহেতু 4,000 টাকায় বিক্রি করছি, x টাকা দিয়ে কিনে 4,000 টাকায় বিক্রি করছি, বিক্রি করার ফলে আমার 25% মুনাফা হয়েছে। এটা গতকালকেও ক্লিয়ার করছি যে এখানে তাইলে আমি ডিরেক্ট লিখতে পারি না যে ভাই এই যে 25% লাভ মানে হচ্ছে 100-র উপরে লাভ, তাহলে এই যে 125% কার উপরে লাভ করছে? কস্ট প্রাইসে, এক্স এর উপরে। তাহলে এই এক্স এর 125% সমান সমান কি হবে? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? এই যে 4,000 টাকা। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি যে 4,000 গুণন 125, সরি 100 হবে, এটা 100 নিচে আছে না, এই পাশে উপরে যাবে, ডিভাইডেড হচ্ছে 125, 25 4 বার, 25 এখানে যাবে 5 বার, 5 এখানে 800 বার, 800 আর 4 হয়ে যাবে হচ্ছে 3200। তাহলে এখন আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল টু 3200 টাকা। তার মানে এই যে প্রথম জিনিসটার ক্রয় মূল্য কত ছিল এইটা আমরা জানতাম না, ধরে নিছিলাম x টাকা, x এর ভ্যালু এখানে কত বের হয়েছে? 3200 টাকা বের হয়েছে। এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো যে অতএব cost price of second commodity is কত? টোটাল ক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকার মধ্যে প্রথমটার দাম যদি 3200 টাকা হয়, তাহলে দ্বিতীয়টার ক্রয় মূল্য কত হবে? আপনি বলবেন যে এই যে 4800 টাকা, 4800 টাকা। এখন আসেন, selling price of second commodity is কত? 4,000 টাকা, এটা দেওয়া আছে। অতএব লস কত হয়েছে? লস কত? আপনি বলবেন যে 4800 টাকা দিয়ে কিনে নিয়ে এসে জিনিসটা আমি 4,000 টাকা দিয়ে বিক্রি করে দিলাম, তার মানে এখানে আমার লস হইল কত টাকা? 800 টাকা। কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে লসের শতকরা হার কত। লেখেন যে সুতরাং লস পার্সেন্টেজ কত হবে? এই যে 800 টাকা ক্ষতি হয়েছে 4800 টাকার উপরে, গুণন হচ্ছে 100, 800 এটার ভিতরে 6 বার যাবে, 6 দিয়ে 100কে ভাগ করলে আমরা পেয়ে যাব 16/2/3%। তাহলে এই যে ক্ষতির হার কত আমার? 16/2/3% ক্ষতি। এইটা আসছিল মেঘনা ব্যাংকে 2014 কি 2017 সালের এমটিওতে, ঠিক আছে? এইটা আবার প্রিলিমিনারিতেও আসছে, আগারওয়াল থেকে হুবহু কপি করা ম্যাথ। পরেরটাতে চলে যাবে। দেখেন দুয়ে কি বলা হচ্ছে যে এ রিটেইলার বাইস 40 pence অ্যাট আ মার্ক প্রাইস অফ 36 pence ফ্রম এ হোলসেলার। বলতেছে যে একজন মানে রিটেইলার, খুচরা বিক্রেতা 40টা কলম কিনছে একজন পাইকারি বিক্রেতার কাছ থেকে 36টি কলমের লিখিত মূল্যের দামে, অর্থাৎ 36টা কলমের লিখিত মূল্য যা, সেই দামে সে 40টা কলম কিনে নিছে ওই পাইকারি বিক্রেতার কাছে। ইফ হি সেলস দিস পেন গিভিং আ ডিসকাউন্ট অফ 1%, যদি সে এই কলমগুলো 1% ছাড়ে বিক্রি করে, হোয়াট ইজ হিজ প্রফিট পার্সেন্ট? তাহলে তার শতকরা লাভ কত? সে শতকরা কত লাভ করবে? দেখেন খুবই সহজ একটা জিনিস, দেখে মনে হচ্ছে যে খুব কঠিন কিছু হবে না, সহজ জিনিস। আপনি প্রথমে মার্ক প্রাইসের হিসাব করবেন যে
এই যে 36টা কলমের মার্ক প্রাইস কত, এইটা আগে আপনি চিন্তা করেন। আপনি একটা কলমেরই মার্ক প্রাইস চিন্তা করেন। আপনি এখানে বিভিন্ন সংখ্যা ধরতে পারেন, এক্সও ধরতে পারেন। সো আমরা সংখ্যায় ধরতেছি এখানে আপাতত। সংখ্যা ধরলে মাত্র সহজ, কারণ এখানে মানে হুদাই একটা ভেরিয়েবল নিয়ে আসার কোনো দরকার নেই। আপনি এখানে 1 টাকার জায়গায় 10 টাকা, 10 টাকার জায়গায় 100 টাকা, আপনি যে কোনো সংখ্যা ধরে আপনি এখানে হিসাব করবেন। তবে আমরা প্রেফার করি যে ভাই যত সংখ্যা ছোট হবে আমার হিসাব করতে তত সুবিধা হবে। তাহলে এখানে আমরা আগে ধরে নিই, যে ধরি the market price of each pen be 1 টাকা। আমি ধরেই নিচ্ছি যে প্রতিটা কলমের লিখিত মূল্য 1 টাকা। আমি ধরে নিচ্ছি প্রতিটা কলমের লিখিত মূল্য কত টাকা? 1 টাকা। আর আমি এই 40টা কলম কিনে নিছি 36টা কলমের লিখিত মূল্য যেই দাম সেই দামে। তাহলে আমি এখন লিখতে পারি না যে অতএব কস্ট প্রাইস অফ 40 পেন্স বি কত হবে? আপনি বলবেন যে 36 × 1 = 36 টাকা। কিভাবে হইল আমি আপনাকে বলি, খেয়াল করেন। একটা কলমের লিখিত মূল্য যদি 1 টাকা হয়, 36টি কলমের লিখিত মূল্য কত হবে? আপনি বলবেন যে 36 টাকা হবে। তাহলে এই 36 টাকা দিয়ে এই রিটেইলার কি করছে? 40টা কলম কিনছে। তো এই জন্য আমি লিখছি যে কস্ট প্রাইস অফ 40 পেন্স বি 36 × 1 = 36 টাকা। ঠিক আছে, যে 40টি কলমের মূল্য 36 টাকা। ঠিক আছে, এখন যদি আমরা বলি যে এবং marked price of 40 pence বি কত হবে? আপনি বলবেন যে ভাইয়া প্রত্যেকটা কলমের লিখিত মূল্য 1 টাকা করে হইলে 40টা কলমের লিখিত মূল্য হয়ে যাবে 40 টাকা। 40 টাকা হবে। এখন এই যে বলতেছে যে আপনি ডিসকাউন্ট দিবেন কত? 1% ডিসকাউন্ট দিবেন। তো আমরা প্রিলি ক্লাসে খুব ভালোভাবেই পড়ে আসছি যে ডিসকাউন্ট হয় লিখিত মূল্যের ওপরে। তাহলে এখানে 40টা কলম আমি 36 টাকা দিয়ে কিনছি, ভালো কথা, কিন্তু 40টা কলমের আসলেই দাম কত? যদি আমি লিখিত মূল্যে হিসাব করি তাহলে লিখিত মূল্য 40 টাকা। তার মানে ডিসকাউন্ট দিব আমি কোত্থেকে? 40 থেকে ডিসকাউন্ট দিব না, 40 থেকে আমাকে 1% ডিসকাউন্ট দিতে হবে, কারণ ডিসকাউন্ট অলওয়েজ কাউন্ট হবে কার উপরে? মার্ক প্রাইসের উপরে। তাহলে আমরা লিখতে পারি যে আফটার %1 discount on market price সেলিং প্রাইস বি। দেখেন প্রিলি ক্লাসে আমি আরেকটা কথা বলে আসছি যে যখন আপনি মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দিবেন, ঠিক আছে, তখন যেই নতুন মূল্যটা পাবেন সেটার আমরা সেলিং প্রাইস বলি। ঠিক আছে, যেমন এই যে এইটা যদি মার্ক প্রাইস হয়, এইটার উপরে যদি আমরা % ডিসকাউন্ট করে দেই, তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পাবো? সেল প্রাইস পাবো। এখানেও সেম, যে 1% ডিসকাউন্ট দেওয়ার পরে তাহলে সেলিং প্রাইস কত হবে আমার? আপনি বলবেন যে লিখিত মূল্য 40 মাইনাস এই যে 1% অফ 40, তাহলে এই যে 40-এর 1% হচ্ছে 0.4, 40 থেকে 0.4 বাদ দিলে আমরা কত পেয়ে যাব? 39.6 টাকা পেয়ে যাব। তাহলে আপনার প্রফিট হবে কত টাকা? দেখেন, অতএব প্রফিট হবে কত টাকা? আপনি বলবেন যে 39 টাকা 60 মাইনাস হচ্ছে এই যে কস্ট প্রাইস কত? 36 টাকা। তাহলে প্রফিট হইল কত? এই যে 3 টাকা 60 পয়সা, এটা আপনার প্রফিট হইল। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে প্রফিট পার্সেন্ট বের করেন। এখন লেখেন যে সুতরাং প্রফিট পার্সেন্টেজ 3.6 / 36 ইন্টু হচ্ছে 100, ক্যালকুলেশন করলে আমরা এখানে 10% পেয়ে যাব, যেখানে আমার প্রফিট হবে 10%।
আসেন 3 নম্বরে চলে যান। তিনে কি বলা হচ্ছে যে এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট আ প্রফিট অফ 25%। একজন মানুষ 25% লাভে একটা জিনিস বিক্রি করে। ইফ হি হ্যাড বট ইট অ্যাট 20% লেস, যদি সে জিনিসটা 20% কমে কিনতো, অ্যান্ড সোল্ড ইট ফর ₹10.50 লেস, এবং 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো, হি উড হ্যাভ গেইনড 30%, তাহলে তার 30% মুনাফা হইতো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে এই জিনিসটার ক্রয় মূল্য কত এটা বের করতে হবে। জিনিসটার ক্রয় মূল্য কত এটা বের করতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের রেডিতে আসছিল 2017 সালে, এবং এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। এটা আবার প্রিলিমিনারিতে আসছে, লিখিত এবং প্রিলি দুইটাতেই এই প্রশ্ন আসছে। দেখেন, আমরা এগুলো প্রিলিতে দেখে আসছি, এগুলো কিভাবে 20 সেকেন্ডের মধ্যে আপনি সমাধান করে দিতে পারবেন, এগুলো কোনো বড় ইস্যু না। দেখেন, যখন আপনি লিখিততে করবেন আপনার অ্যাপ্রোচটা কিরকম হবে, আপনি ধরে নেবেন যে ধরি কস্ট প্রাইস বি এক্স টাকা, ঠিক আছে। ফার্স্ট সেলিং প্রাইস কত হবে? এই যে বলতেছে যে এক্স টাকা দিয়ে কিনে আপনি 25% লাভে বিক্রি করবেন। কত পার্সেন্ট লাভে বিক্রি করবেন? 25% লাভে। তো 25% লাভে বিক্রি করলে কত হবে? 125% অফ এক্স ইজ ইকুয়াল টু, আমরা এখানে কত লিখতে পারি যে 5x/4 টাকায় আপনি জিনিসটা বিক্রি করে দিতে পারেন, ঠিক আছে। এখন আসেন সেকেন্ড কস্ট প্রাইস। সেকেন্ড কস্ট প্রাইস, তাহলে আপনি বলতে পারেন যে ভাই প্রথম ফার্স্ট প্রাইস মানে হচ্ছে এই যে যেটা কস্ট প্রাইস এক্স টাকা, এটাই হচ্ছে প্রথম কস্ট প্রাইস। আর দ্বিতীয় কস্ট প্রাইসটা কত হবে? এই যে বলতেছে যে যদি সে জিনিসটা 20% কমে কিন্তু, যদি সে জিনিসটা 20% কমে কিন্তু, মানে এক্স টাকায় না কিনে যদি 20% কম দামে কিন্তু, তো 20% কম মানে কি 80%। তাহলে 80% অফ এক্স, 80% অফ এক্স মানে হচ্ছে 4x/5, অর্থাৎ 4x/5 টাকায় কিন্তু। এরপর আসেন সেকেন্ড সেলিং প্রাইস। সেকেন্ড সেলিং প্রাইসটা কত হবে? এই যে বলতেছে যে হি উড হ্যাভ গেইনড 30%, সে 30% লাভে জিনিসটা বিক্রি করবে। 30% লাভ মানে কত? আপনি বলবেন যে 130% অফ। কার উপরে লাভ করবে? এই যে দ্বিতীয় ক্রয় মূল্য, এই যে 4x/5। এখন আসেন 130% মানে হচ্ছে 13/10, 4×13 = 52, 5×10 = 50, 2 দিয়ে ভাগ করে দিলে 26×2 = 52, 2 দিয়ে ভাগ করে দিলে 25×2 = 50, অর্থাৎ 26x/25 টাকা। এইটা হচ্ছে আমার 30% লাভে বিক্রয় মূল্য। এখন খেয়াল করে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এই যে প্রশ্নে বলতেছে যে যদি সে জিনিসটা 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করত, মানে কি প্রথম যেই দামে বিক্রি করছে তার চেয়ে দ্বিতীয় দামটা যদি 10 টাকা 50 পয়সা কম হইতো, তাহলে প্রথম বিক্রয় মূল্য কত? আপনি বলবেন যে 5x/4। তাহলে এই প্রথম বিক্রয় মূল্য আর এই যে দ্বিতীয় বিক্রয় মূল্য কত? 26x/25। এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত? এই যে 10 টাকা 50। এইটারে ওরা ফর্মালি বলতেছে যে যদি সে 10 টাকা 50 পয়সা কমে বিক্রি করতো, অর্থাৎ আগে সে 5x/4 টাকায় বিক্রি করতো, এখন বিক্রি করে 26x/25 টাকা, তাহলে এই দুইটার পার্থক্যই কত হবে? 10.5 টাকা বা 10 টাকা 50 পয়সা। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে 4 আর 25-এর লসাগু হবে হচ্ছে 100। 4×25 100, 5×25 হচ্ছে 125x, মাইনাস 4×25 100, 4×26 হচ্ছে 104x, ইজ ইকুয়াল টু 10.50। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 21x ইজ ইকুয়াল টু 1050। সো x ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে 21 105-এর মধ্যে 5 বার আর একটা শূন্য 50। তাহলে প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করছে যে কস্ট প্রাইস কত। এখন আপনি লেখেন যে অতএব কস্ট প্রাইস ইজ 50 টাকা, 50 টাকায় হচ্ছে আমার ক্রয়।
পরেরটাতে চলে যান। 4 নম্বর, এটা পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার আসছিল 2017 সালে, 2017 কি 2014 সালে, এবং এই প্রশ্নটা প্রিলিমিনারিতেও কোনো একটা পরীক্ষায় আসছে। আগারওয়াল থেকে এগুলো হুবহু কপি করা ম্যাথ। আমরা যেই 100 ম্যাথ করাইলাম আজকের ক্লাস দিয়ে, আগারওয়াল বই থেকে রিটেন ম্যাথের জন্য এই 100-র বাইরে আর অন্য কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। মানে লিখিতর জন্য এই 100 ম্যাথই যথেষ্ট। এই 100 ম্যাথ যদি কেউ আগারওয়াল থেকে করে লিখিতর জন্য, তাইলে আগারওয়াল থেকে আর অন্য কোনো লিখিত ম্যাথ তার না করলেও হবে, কারণ বাদ বাকি যে ম্যাথগুলো আছে লিখিত টাইপ, লিখিত পরীক্ষায় আসার মতো বাদ বাকি যে ম্যাথগুলো আছে ওইগুলো এমনিতেই পারবে যদি সে 100টা পারে। ঠিক আছে। 4 নম্বরে দেখেন, 4-এ কি বলা হচ্ছে যে 4 milkmen rented a pasture, a grassed 24 cows for 3 months, B 10 cows for 5 months, C 35 cows for 4 months, and D 21 cows for 3 months. If S share of rent is টাকা 720, find the total rent of the field. এটা পার্টনারশিপের ম্যাথ। পার্টনারশিপে যে এরকম আমরা ইনভেস্টমেন্টের সাথে টাইমকে গুণ করে দিতাম, ঠিক এই প্রশ্ন আমরা সেম কাজটা করব এখানে। এই যে গরুর সংখ্যার সাথে সময়কে গুণ করে দিলে আমরা লভ্যাংশ পেয়ে যাব। ঠিক আছে, গরুর সংখ্যার সাথে যার সময়কে গুণ করে দিব পার্টনারশিপের। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে 4 জন গোয়ালা একটা বিশাল বড় একটা ঘাসের জমি ভাড়া নিছে। তো বলতেছে যে এ 24টা গরু 3 মাসের জন্য ভাড়া নিছে, এর 24টা গরু 3 মাস ধরে ঘাস খাবে। ঠিক আছে, বির 10টা গরু 5 মাস ধরে খাবে, সির 35টা গরু 4 মাস ধরে খাবে, ডির 21 গরু 3 মাস ধরে ঘাস খাবে। ঠিক আছে, তো বলতেছে যে এ যদি ওই ঘাস, ওই মাঠের যে ঘাস খাচ্ছে এইটার ভাড়া বাবদ যদি 720 টাকা পরিশোধ করে, তাহলে এই পুরো মাঠটা আসলে তাহলে তারা কত টাকা দিয়ে ভাড়া নিছে, এই পুরো ঘাসের জমি কত টাকা দিয়ে ভাড়া নিছে এইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে রেশিও অফ shares of A is to B is to C is to D is equal কত, এর 24 গরু 3 মাস, 24 ইন্টু 3, বির 10 গরু 5 মাস, 10 গরু 5 মাস, সির 35 গরু 4 মাস, আর ডির হচ্ছে 21 গরু 3 মাস, 21 গরু 3 মাস। তাহলে 3 24-এ হচ্ছে 72, 5 10-এ 50, 4 35-এ 140, 3 21-এ 63। ঠিক আছে, এটাই তাদের এখন কি হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে যদি আমরা পার্টনারশিপের কনসেপ্টে চিন্তা করি। এখন এই সবগুলোকে যোগ করে দিব। সাম অফ রেশিওস, দেখেন 72 যোগ 50 যোগ 140 যোগ 63, তাহলে দেখেন 60 140 200 250 320, 322 322 আর 3 325, এই যে 325 আসছে। তার মধ্যে এখন কথা হচ্ছে যে মোট ভাড়াটা কত এটা আমরা জানি না, সো আমরা ধরে নিই যে ধরি the total rent is x টাকা। টোটাল রেন্ট কত, x টাকা। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, এই যে টোটাল রেন্ট হচ্ছে x টাকা, এই x টাকার ভিতরে এ কত টাকা পেইড করবে। আপনি বলবেন যে এই যে এখানে আমাদের টোটাল যেটা x, এখানে আমাদের টোটাল কত 325, তাহলে আপনি বলবেন যে টোটাল হচ্ছে 325, যার মধ্যে এ পেইড করে কত 72 টাকা। তার মানে এক্স এর 72/325 সমান সমানই কত দেওয়া আছে প্রশ্নে, এই যে 720 টাকা। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পাবো, 72 এটার ভিতরে 10 বার, 325-এর সাথে 10 গুণ করে দিলে আমরা পেয়ে যাবো 3250 টাকা। এখন আপনি লিখতে পারেন যতে টোটাল রেন্ট ইজ 3250 টাকা, 3250 হচ্ছে মোট ভাড়া। এটাই উত্তর।
পরেরটাতে চলে যান 5 নম্বর। দেখেন এই প্রশ্নটা প্রিলি রিটেন উভয় পরীক্ষাতে আসছে। প্রিলিমিনারিতেও অনেকগুলো পরীক্ষা আসছে, প্রায় 2-3টার মতো পরীক্ষাতে আসছে, রিটেনেও তাই। যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি উইল বি ₹600 আফটার 10 ইয়ার্স। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে 10 বছরে আপনি 600 টাকা সরল সুদ পাবেন। ইফ দ্য প্রিন্সিপাল ইজ ট্রেবল আফটার 5 ইয়ার্স, যদি আপনার মূলধন 5 বছর পরে 3 গুণ হয়, হোয়াট উইল বি দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য 10th ইয়ার? তাহলে 10 বছর শেষে আপনি মোট কত টাকা সুদ পাবেন? 10 বছর শেষে আপনি মোট কত টাকা সুদ পাবেন, এই জিনিসটা জিজ্ঞাসা করছে। খুব সহজ হিসাব। আমরা যদি একদম মানে ফর্মুলা বেস যদি আমরা সমাধান করি, এটা লিখে লিখেও সমাধান করা যাবে। লিখে লিখে সমাধান করলে এটা অনেক বড় হয়ে যায়। বাট আমি যদি ফর্মুলা লাগাই, সিম্পল ইন্টারেস্টের যদি বেসিক ফর্মুলা লাগাই, এখানে অত লিখতে হবে না। এখানে শুধু আমরা লিখতে পারি, প্রিন্সিপাল যেহেতু দেওয়া নেই, ধরি the principal be p টাকা। আমরা ধরে নিলাম যে প্রিন্সিপাল p টাকা। এই p টাকা 10 বছরে, এই p টাকা থেকে 10 বছরে সুদ পাওয়া যাবে কত? 600 টাকা। তাহলে আপনি এখানে লেখেন যে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট পাবো কত? 600 টাকা। টাইম কত? বলতেছে যে 10 বছরে পাবেন, 10 বছর। তাহলে এখানে আমার সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সুদের হার কত। কত সুদের হারে এই পি টাকা 600 টাকা সুদ দেয়, এটা তো আমি জানি না। তাহলে আপনি বলবেন যে রেট বের করা ভাই খুব সহজ কাজ, এগুলো আপনি শিখাইছেন। রেট কেমনে বের করা লাগে? রেট বের করার বুদ্ধি হচ্ছে এই যে 100 গুণন মোট সুদ। মোট সুদ মানে হচ্ছে 600 টাকা লিখলাম। নিচে কি লিখতে হবে? প্রিন্সিপাল লিখতে হবে, ইনটু কি লিখতে হবে? টাইম লিখতে হবে। টাইম কত? 10। তাহলে 0 কেটে দেন, 60 আর 100 মিলে কত হয়ে যাবে? 6000। তাহলে আমরা লিখতে পারি 6000 বাই p%। এটাই হচ্ছে আমার সুদের হার। এটাই আমার কি? সুদের হার। 6000 ডিভাইডেড p%, এটা হচ্ছে আমার সুদের হার। এখন আমাকে বের করতে হবে যে 10 বছরের সুদ কত। তাহলে 10 বছরের চিন্তা পরে করি, আগে আমরা প্রথম 5 বছরের চিন্তা করি। যে অতএব simple interest for first 5 years, প্রথম 5 বছরের জন্য সরল সুদ কত হবে? আপনি বলবেন যে ভাইয়া সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা হচ্ছে এই যে প্রিন্সিপাল ইনটু রেট পার্সেন্ট। রেট কত? এই যে 6000 ডিভাইডেড পি, পার্সেন্ট যেহেতু তাই এখানে 1/100 ইনটু টাইম কত? আপনি বলবেন যে এই যে 5 বছর। তাহলে দেখেন পির সাথে পি কাটবে, 2 কেটে দেন, 5-এর সাথে 60কে গুণ করে দিলে আপনি কত পেয়ে যাবেন? 300 পেয়ে যাবেন। তার মানে 300 টাকা প্রথম 5 বছরে। এখন বলতেছে যে 5 বছর পরে আপনার মূলধন 3 গুণ হবে। তাহলে লেখেন যে সুতরাং সিম্পল ইন্টারেস্ট ফর লাস্ট 5 ইয়ার্স, শেষ 5 বছরে আমার সুদের হার কত হবে? আপনি বলবেন যে এখন আপনার মূলধন কত হয়ে গেছে? ট্রেবল, 3 গুণ হয়ে গেছে। তাহলে মূলধন কত? 3p। সুদের হার কত? এই যে 6000 ডিভাইডেড p%, এই জন্য এখানে 1/100। সময় কত? 5 বছর। পির সাথে পি কাটেন, 2 কাটেন, 60 3 180, 180 আর 5কে গুণ করে দিলে আপনারা কত পাবেন? 900 টাকা পেয়ে যাবেন। তাহলে প্রথম 5 বছরে 300 টাকা সুদ পাই, পরবর্তী 5 বছরে আমি সুদ পাই কত? 900 টাকা। তো জিজ্ঞাসা করছে মোট সুদের পরিমাণ বের করেন। এখন লেখেন যে অতএব টোটাল ইন্টারেস্ট কত? প্রথম 5 বছরে 300, শেষ 5 বছরে 900। 300 আর 900 কত? এই যে 1200 টাকা। এটাই হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। লিখে লিখেও করানো যায়, বাট লিখে লিখে করানো একটু মানে টাইম বেশি লাগবে বা আরো অনেক বেশি লিখতে হয়। ঠিক আছে, এই জন্য ডিরেক্ট ফর্মুলা লাগান।
পরেরটাতে চলে যান। 6 কি বলা হচ্ছে যে ইফ দ্য লেন্থ অফ এ সার্টেন রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজড বাই 4 সেন্টিমিটার অ্যান্ড দ্য ওয়েথ ইজ ইনক্রিজড বাই 3 সেন্টিমিটার। বলতেছে যে একটা নির্দিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 4% কমায় দেন আর প্রস্থকে যদি 3 সেন্টিমিটার বাড়ায় দেন, এই স্কোয়ার উইথ দ্য সেম এরিয়া অ্যাজ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল উড রেজাল্ট। বলতেছে যে যখন আপনি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 4 এবং প্রস্থকে 3 বাড়াই দিবেন, তখন আর সেটা আয়তক্ষেত্র না থেকে একটা বর্গক্ষেত্র হয়ে যাবে এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। দ্য পেরিমিটার অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল ইন সেন্টিমিটার ইজ। তাহলে প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কত? ভাই সহজ হিসাব। এখানে বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে যদি 4 কমাই আর প্রস্থকে যদি 3 বাড়াই, তাহলে এইটার আয়তক্ষেত্র থাকবে না, এটা একটা বর্গক্ষেত্র হবে। তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলেরই সমান। আর প্রশ্নে আমাকে আলটিমেট জিজ্ঞাসা করছে যে তাহলে ওই আয়তক্ষেত্র যেটাকে ওরা বলতেছে যে অরিজিনাল রেক্ট্যাঙ্গেল, ওই আয়তক্ষেত্রের পরিসীমাটা কত, এইটা আমাকে বের করতে হবে। খুবই সহজ প্রশ্ন এবং আইবিএ বলেন বা বাংলাদেশ ব্যাংক বলেন, এরা যদি পরিমিতি থেকে কোনো ম্যাথ দেয়, আপনি মোটামুটি শিওর থাকেন, 90% শিওর থাকেন যে সেই ম্যাথটা হয় রেক্ট্যাঙ্গুলার রিলেটেড হবে, না হলে স্কোয়ার রিলেটেড হবে। ঠিক আছে, এই দুইটার মধ্যেই যে কোনো একটা দিবে। এর পাশাপাশি বৃত্ত থেকেও দিছে, ঠিক আছে, কিন্তু সেটা খুবই কম। ম্যাক্সিমাম প্রশ্ন এগুলা থেকে আসে, রেক্ট্যাঙ্গেল না হলে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল না হলে স্কোয়ার। আইবিএ তো জ্যামিতি থেকে প্রশ্নই করে না, খুবই কম, রেয়ার কেস, খুবই কম প্রশ্ন করে, একটা সর্বোচ্চ বা দুইটা, বা জ্যামিতি পরিমিতি মিলে 3টা বা 2টা, এর বেশি করবে না। ঠিক আছে, তাহলে দেখেন যে ধরি let the length of the rectangle be L। আমরা ধরেই নিচ্ছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, L, and the width of the rectangle B, এবং আয়তক্ষেত্রের প্রস্থটাকে আমরা কত ধরে নিচ্ছি, B ধরে নিচ্ছি। এখন এই প্রশ্নে যেহেতু দুইটা শর্ত আছে, তাহলে আমরা প্রথম শর্ত অনুযায়ী লিখি যে ইন ফার্স্ট কেস প্রথম শর্তে কি দৈর্ঘ্যটাকে আমরা কি করে দিব, 4 কমাই দিব। তাহলে দৈর্ঘ্যটা আগে আমার L ছিল, এইটাকে 4 কমাই দিলাম। প্রস্থটা আগে B ছিল, 3 বাড়াই দিব, তাহলে B + 3। ঠিক আছে, তাহলে এইটা কি হয়ে গেল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই যে L আর B, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো বললেন যে দৈর্ঘ্যকে যখন আমি 4 কমাবো আর প্রস্থকে যখন আমি 3 বাড়াবো, তখন সেটা কি হয়ে যাবে, বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে এইটা তো আপনার সেম একই জিনিসই হচ্ছে, কারণ আপনি তো ধরেই নিছেন যে দৈর্ঘ্য এত প্রস্থ এত, তাহলে এই দুইটাকে গুণ করে দিলেই তো আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? সো এখানেও সেম জিনিসটা আমরা করছি, যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে এই যে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন এটাকে গুণ করে দেন, দেখেন L এর সাথে B গুণ করেন, L এর সাথে B গুণ করলে LB, 3 এর সাথে L গুণ করে দেন 3L, মাইনাস 4 এর সাথে B গুণ করেন 4B, মাইনাস প্লাসে মাইনাস 3 এর সাথে 4 গুণ করে দেন 12 ইজ ইকুয়াল টু কত, LB। তাহলে এই পাশ থেকে LB আর এই পাশ থেকে LB কেটে যাবে। কেটে যাওয়ার পরে এখন আমরা লিখতে পারি যে 3L মাইনাস 4B ইজ ইকুয়াল কত, 12। এটাকে 1 নম্বর সমীকরণ মানেন, এটা আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন খেয়াল করেন সেকেন্ড কেস, এটা খুব ইন্টারেস্টিং। সেকেন্ড কেসে কি, সেকেন্ড কেসে আমরা যে কাজটা করব, যেহেতু এখন আর আয়তক্ষেত্র নাই, আয়তক্ষেত্র এখন বর্গক্ষেত্র হয়ে গেছে, তাই না? আর আমরা জানি যে
বর্গের 4টা বাহু থাকে এবং এই 4টা বাহুই সমান, তাহলে বর্গের প্রতিটা বাহু যেহেতু সমান সমান হয়, তাহলে এখানে যে এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা ছিল L-4 আর প্রস্থ যেটা B+3, এই দুইটা কি হবে? সমান হবে না? কারণ এইটা এখন কি বর্গক্ষেত্র হয়ে গেছে, আর বর্গের 4 বাহুর প্রত্যেকটাই সমান, তাহলে এই L-4 আর B+3 এই দুইটা সমান কিনা? আপনি বলবেন যে হ্যাঁ, অবশ্যই সমান, কারণ এটা এখন বর্গক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে L-B = 4 আর 3 কত হবে? 7 হবে। এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমরা যদি এল এর মান বের করতে চাই, তাহলে বি কে ক্যান্সেল আউট করতে হবে। বি কে ক্যান্সেল আউট করতে গেলে আমরা 2 নম্বরকে 4 দিয়ে গুণ করে দিব। আর যদি আপনি চিন্তা করেন যে আপনি বি বের করবেন, এল ক্যান্সেল আউট করবেন, তাহলে 3 দিয়ে গুণ করে দিতে হবে। মানে যেই দিকে আপনি নিয়ে যাবেন সেই দিকে যাবে, এটা আপনাদের ব্যাপার যে আপনারা ক্যালকুলেশন কোন দিকে নেবেন। তো আমরা যদি প্রথমে লেন্থকে বের করি, তাহলে 2 নম্বর সমীকরণকে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে। তাহলে আমরা লিখি যে মাল্টিপ্লাইং 2/4 and subtracting 1 from 2 we get, এটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে? আপনি বলবেন যে 4L - 4B মাইনাস, যদি বিয়োগ করে দেই 3L মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 4B = কত? 4 দিয়ে গুণ করে দিলে 4 7 28 মাইনাস হচ্ছে 12। এখান থেকে দেখেন এই যে 4B আর 4B আপনি কেটে দিতে পারেন, 4L থেকে 3L বাদ দিয়ে দিলে L এর মান পেয়ে যাবেন কত? 28 থেকে 12 বাদ দিলে 16। এখন যে কোনো একটা জায়গায় এই L এর মান বসায় দেন, 1 বা 2 যে কোনো একটা জায়গায়। তাহলে দেখেন আমরা যদি 1 নম্বরে বসাই যে putting the value of L in equation 1 কত ছিল? 3L - 4B = 12। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 × 16 - 4B = 12। সো এখানে লেখা যায় 48, 48 থেকে 12 বাদ দেন, তাহলে লেখেন যে -4B = 12 - 48। সো -4B = কত হয়ে যাবে? 36 হবে। 36 -36 মাইনাস মাইনাস তুলে দিলে B = কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। B = কত? 9। এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই ওই রেক্ট্যাঙ্গেলটার পরিসীমা কত সেটা বের করেন। সো আপনি কিন্তু দৈর্ঘ্য জানেন, রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য L ধরছিলেন সেটা 16, রেক্ট্যাঙ্গেলের প্রস্থ B ধরছিলেন সেটা 9। এখন আপনাকে বলছে পরিসীমা কত, তাহলে লেখেন যে অতএব perimeter of the rectangle is 2 × L + B। আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য হচ্ছে আমার 16, প্রস্থ হচ্ছে আপনার 9। 16 9 কত? 25, 25 আর 2 কত? 50। তার মানে 50 সেন্টিমিটার হচ্ছে এই প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা, 50 সেন্টিমিটার। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন 7-এ কি বলা হচ্ছে যে the length of only one pair of opposite sides of a square is increased by 5 centimeter on each, এটা সাইড হবে, ঠিক আছে, 8 না দে, on each side, এটা সাইড হবে, on each side the ratio of the length and breadth of the newly formed rectangular becomes 3:2. What is the area of the original square? আপনি যদি বুঝতে পারেন
প্রশ্ন যদি পড়ে বুঝতে পারেন যে কি বলতেছে, সমাধান করা খুব সহজ। আর যদি প্রশ্ন পড়ে পেঁচায় যান তাহলে আপনার কাছে কঠিন লাগবে। একটা বর্গক্ষেত্রের বিপরীত দুই জোড়া বাহু, ঠিক আছে, সরি, এক জোড়া বাহু। একটা বর্গক্ষেত্রের বিপরীত এক জোড়া বাহুকে যদি আমি 5 সেন্টিমিটার করে বাড়ায় দেই, তাহলে এইটার বর্গক্ষেত্র থাকবে না, এইটা কি হয়ে যাবে, একটা রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে, একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, যার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা এরা দিয়ে রাখছে কত, 3:2। জিজ্ঞাসা করছে যে তাহলে ওই অরিজিনাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, এটা একটু বের করে দেখান। দেখেন সিনারিওটা বোঝার চেষ্টা করেন। এইটা ধরে নেন একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বলতেছে যে অপোজিট সাইডস অফ এ স্কোয়ার, তাহলে এই বাহুটার অপোজিট কোনটা, এইটা না? এই বাহুর অপোজিট বাহু কোনটা, এইটা না? এখন এই দুইটা বাহুকেই যদি আমি 5 সেন্টিমিটার করে বাড়ায় দিই, অর্থাৎ এই যে এই বাহুটা, এইটাকেও আমি ধরেন যে এই যে 5 সেন্টিমিটার বাড়াইলাম, আবার এই বাহুটাকেও আমি 5 সেন্টিমিটার বাড়ায় দিলাম, বাড়ায় দিলে এইটা আর কি বর্গক্ষেত্র থাকলো? বর্গক্ষেত্র থাকলো না। তো তখন আমরা কি করব, যে এই যে দেখেন, এইটা আপনার একটা বর্গক্ষেত্র, এইটা একটা বাহু, আর এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এই বাহু। তো বলতেছে যে এই যে এক জোড়া বিপরীত বাহুকে যদি আমরা 5 সেন্টিমিটার বাড়াই দিই, অর্থাৎ এইটাকে যদি আমরা এত বড় করি, আবার এই বাহুটাকেও যদি আমরা সেম 5 সেন্টিমিটার বাড়াই দিই, আর এই যে দুইটা বাহু, এই বাহু আর এই বাহু, এটা অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে এইটা যদি আমরা অ্যাজ ইট ইজ রেখে দেই, তাহলে এইটা প্রথমে ছিল স্কোয়ার, আর এইটাকে এখন আর স্কোয়ার আছে? স্কোয়ার নাই। যখন আমি 5 সেন্টিমিটার করে বাড়াই দিছি, তখন এটা কি হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো সেটাই বলতেছে যে বর্গক্ষেত্রটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে এবং তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হয়ে যাবে 3:2। তাহলে এই যে বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রফলটা কত, এটা আমাদেরকে একটু বের করে দেখান। এটার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। ধরে নেন, তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি original length of each side of a square is a ধরেন, তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার কত হবে? আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল কি, যে কোনো একটা বাহু এ, তার উপরে স্কোয়ার। খেয়াল করে দেখেন, এখন আমরা বলতেছে যে এই যে বর্গের এই বিপরীত দুইটা বাহুকে আমরা কি করে দিব, 5 সেন্টিমিটার করে বাড়ায় দিয়ে ওইটাকে একটা রেক্ট্যাঙ্গেল ফরমেশনে দাঁড় করাবো। তাহলে আমরা লিখতে পারি যে লেন্থ অফ the rectangle formed কত হবে, a+5 হবে, একটা a+5 হবে না? এই যে দেখেন, এই যে যদি আমি আগে এইটারে এ ধরি, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এখন কি হয়ে যাবে, এইটারে 5 সেন্টিমিটার বাড়ানোর পরে এটা a+5, এটা a+5, আর এই দুইটা কি থাকবে, আগের মতোই থাকবে। তাহলে এই রেক্ট্যাঙ্গুলারের যে লেন্থ সেটা a+5 হয়ে যাবে, কিন্তু এবং ইটস ব্রেথ মানে হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলারের প্রস্থটা কত হবে? আপনি বলবেন যে এই যে এ হবে এ সেন্টিমিটার, ঠিক আছে? এখন আপনি ক্যালকুলেশন করেন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। প্রশ্নে বলে দিচ্ছে যে রেক্ট্যাঙ্গুলারের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত, 3:2। তাহলে এখানে দৈর্ঘ্য কত? আপনি বলবেন যে ভাইয়া দৈর্ঘ্য হচ্ছে a+5, প্রস্থ কত a, এটা সমান সমান তাহলে কত লেখা যায়, 3:2 লেখা যায়। সো এই ক্যালকুলেশন আমরা জানি যে প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়াল প্রোডাক্ট অফ মিন। তাহলে 3 এর সাথে এটাকে গুণ করে দেন, তাহলে 3a, আর 2 এর সাথে এটাকে গুণ করলে 2a প্লাস 5 × 10, 3a থেকে 2a বাদ দিলে a ইজ ইকুয়াল টু কত, 10।
প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এরিয়া অফ দ্য স্কোয়ার। এখন লেখেন যে অতএব এরিয়া অফ দ্য অরিজিনাল স্কোয়ার কত ছিল, এ স্কোয়ার ধরছিলাম, এর মান কত 10, 10-এর উপরে স্কোয়ার করে দিলে আমরা পেয়ে যাব 100 স্কোয়ার সেন্টিমিটার। 100 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান 8 নম্বর। আটে কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ গ্রাসি প্লট ইজ 480 স্কোয়ার মিটার। বলতেছে যে একটা ঘাসযুক্ত জমি আছে, সেই জমির ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 480। ইফ ইচ সাইড হ্যাড বিন 5 মিটার লঙ্গার, যদি প্রত্যেকটা সাইড 5 মিটার করে আপনি মানে 5 মিটার বাড়ায় দেন আর কি, দ্য এরিয়া উড হ্যাভ বিন ইনক্রিজড বাই 245 স্কোয়ার মিটার, তাহলে ক্ষেত্রফল কত বেড়ে যাবে, 245 বর্গমিটার বেড়ে যাবে। মানে এই প্লটের সব মানে প্রত্যেকটা ইচ সাইড মানে হচ্ছে প্রত্যেকটা বাহুকে যদি আমরা 5 মিটার করে বাড়ায় দেই, বেশি করে দেই, তাহলে ক্ষেত্রফল কত বেড়ে যাবে, 245 বেড়ে যাবে। জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফেন্স টু সারাউন্ড ইট, তাহলে এই পুরো জমিটা বেড়া দিতে আমার কতটুকু মানে লেন্থের দরকার। যখন আমি একটা কথা প্রায় ক্লাসে বলছি না, যে যখন কোনো মাঠের চারদিক দিয়ে প্রদক্ষিণ করা বলবে বা কোনো একটা জমি, কোনো একটা জায়গা, কোনো একটা শেপকে বেড়া দিতে বলবে, তখন সেটা কি বের করতে বলতেছে, মানে পরিসীমা বের করতে বলতেছে। তো এখানে যেহেতু বলতেছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফেন্স টু সারাউন্ড ইট, বলতেছে যে এই ঘাসযুক্ত প্লটের চতুর্দিকে যদি ফেন্স দেই, বেড়া দেই, তাহলে তার লেন্থ কত হবে, তার মানে কি পরিসীমাটা কত, ওই ঘাসযুক্ত জমি কতটুকু এলাকা জুড়ে আছে এটা বের করতে হবে, তার মানে পরিসীমা বের করা লাগবে। তো খেয়াল করে দেখেন, আমরা এখানে ধরে নিই যে লেট the length of the plot be L and breadth be B, দৈর্ঘ্যকে L ধরলাম, প্রস্থকে B ধরলাম, তাহলে এটার ক্ষেত্রফল কত, আপনি বলবেন যে L ইন্টু B, আর ক্ষেত্রফল আমার দেওয়া আছে L ইন্টু বির মান কত, 480। এই মানটা আমরা যে কোনো একটা জায়গায় বসাইতে পারবো। কোথায় বসাইতে পারবো খেয়াল করে দেখেন, প্রশ্নে কি বলতেছে যে প্রত্যেকটা সাইডকে আমরা 5 করে বাড়াবো, তার মানে লেন্থ আগে L ছিল, এইটাকে আমি 5 বাড়ায় দিলাম, প্রস্থ আগে B ছিল, এইটারও আমি 5 বাড়ায় দিলাম। 5 বাড়ায় দেওয়ার পরে কি হচ্ছে, বলতেছে যে আগে তো ক্ষেত্রফল 480 ছিল, এখন এই যে 5 করে বাড়াইছেন এটার কারণে আরো 245 বাড়বে, বাড়াই দিলাম। এখন আসেন এল এর সাথে বি গুণ করলে এল বি পেয়ে যাব প্লাস, এখানে 5 কমন নিব, যেহেতু আমার পরিসীমা বের করা লাগবে, এখানে এল প্লাস বি মানে এখানে 5L ইন্টু 5B হবে, যেখানে একবারে আমি ক্যালকুলেশন করতেছি যে 5 কমন নিয়ে এল প্লাস বি, 5-এর সাথে এল গুণ করলে 5L, 5-এর সাথে বি গুণ করলে 5B, তাহলে এখানে হয়তো কি 5L প্লাস 5B। তো এটাকে আমরা একবারে লিখে ফেলছি 5 কমন নিয়ে, যে 5 ইন্টু এল প্লাস বি প্লাস কত, 5-5 25, 400 600 680 আর 45, তার মানে হচ্ছে 725। তাহলে দেখেন এল বির মান কত, এই যে বসায় দিই 480 প্লাস 5 ইন্টু এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 725 থেকে 25 বাদ দিলে এই যে 700। তাহলে এখন আমরা লিখতে পারি যে 5 ইন্টু এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 700 থেকে 480 বাদ দিলে পেয়ে যাবেন হচ্ছে 220। সো এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 5 220-এর মধ্যে কতবার যাবে, 44 বার। যেহেতু আমাকে পরিসীমা বের করতে হবে, এখন আপনি লেখেন যে অতএব length of the fence 2 into L plus B, তো L plus B এর মান তো আপনি জানেনই 44, তাহলে 2 into 44 is equal to 88 মিটার।
ঠিক আছে, 88 মিটার। ক্যালকুলেশন যে আমার মতো করে করতে হবে এমন না, আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে নেবেন। নয় নম্বরে চলে যান। দেখেন, এটা ঝামেলার ম্যাথ। ঝামেলার ম্যাথ বলতে এটা বুঝাচ্ছি, মানে সমাধান সহজ কিন্তু সমাধানটা হবে বড়। দুইটা শর্ত তো, সমাধান বড় হয়ে যাবে। এখানে কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল গেটস রিডিউসড বাই 9 স্কোয়ার ইউনিটস ইফ ইটস লেন্থ ইজ রিডিউসড বাই 5 ইউনিটস অ্যান্ড দ্য ব্রেথ ইজ ইনক্রিজড বাই 3 ইউনিটস। বলা হচ্ছে যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 9 স্কোয়ার ইউনিট কমে যাবে। কি কেন কমবে? ওই যে বলতেছে যে ইফ, যদি, ইটস লেন্থ ইজ রিডিউসড বাই 5, যদি এইটার দৈর্ঘ্যকে 5 কমায় দেন, আর ব্রেথ ইজ ইনক্রিজড বাই 3, আর প্রস্থকে যদি 3 বাড়ায় দেন। তার মানে দৈর্ঘ্যকে যদি আমি 5 কমাই আর প্রস্থকে যদি 3 বাড়াই, তাহলে ক্ষেত্রফল 9 কমে যাবে। ভালো কথা, এটা প্রথম শর্ত। এরপরে বলা হচ্ছে যে ইফ উই ইনক্রিজ দ্য লেন্থ বাই 3 ইউনিটস, আর যদি লেন্থকে 3 বাড়াই অ্যান্ড ব্রেথ বাই 2 ইউনিটস, আর ব্রেথকে যদি আমরা 2 বাড়াই, দ্য এরিয়া ইজ ইনক্রিজ বাই 67 স্কোয়ার ইউনিটস, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? 67 বাড়বে। ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত এটা বের করেন। ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত এটা বের করতে হবে। দেখেন, সহজ হিসাব। আপনি প্রথমেই বলবেন যে ভাই আমি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত প্রস্থ কত আমি কিছুই জানি না। সমস্যা নাই, ধরে নেন। লেট দ্য লেন্থ অফ দ্য rectangle BL and the breadth BB, এখানে ইউনিট বলছে, আপনি মিটার ধরে নেন, বি মিটার রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? তখন আপনি বলবেন যে অতএব এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ এলবি, ঠিক আছে। এখন আসেন দুইটা শর্ত, তাহলে আমরা লিখি যে ইন ফার্স্ট কেস, প্রথম শর্তে কি বলতেছে? দৈর্ঘ্যকে আমি 5 কমাবো, ঠিক আছে। দৈর্ঘ্যকে আমি দাঁড়ান, দৈর্ঘ্য আমার কত কমে যাবে? 9 কমে যাবে। আচ্ছা, যেহেতু 9 কমে যাবে, সো এই দৈর্ঘ্য থেকে আগে এটা বাদ দিই। তাহলে আমার আগের দৈর্ঘ্য, আগের ক্ষেত্রফলটা কত? আপনি বলবেন যে এলবি। এই এলবি আর হচ্ছে নতুন ক্ষেত্রফলটা কত হবে? বলতেছে যে দৈর্ঘ্য 5 কমবে, এই যে 5 কমাইলাম, আর প্রস্থ 3 বাড়বে, এই যে প্রস্থকে 3 বাড়াই দিলাম। তাহলে দৈর্ঘ্যকে 5 কমাইলাম, প্রস্থকে 3 বাড়াইলাম, বাড়ানোর পরে এই যে নতুন ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল, এই দুইটার পার্থক্য কত হবে? এই যে 9 হবে। এই যে আমরা 9 লিখে দিলাম। এখন এটা গুণ করে দেন, এল বি মাইনাস এল বি প্লাস দেন 3-এর সাথে এল গুণ করে দিলে 3L, 5-এর সাথে বি গুণ করে দিলে 5B, আর হচ্ছে 5-এর সাথে 3 গুণ করে দিলে 3×5 ইজ ইকুয়াল টু 9। ব্র্যাকেট তুলে দেন, এল বি মাইনাস প্লাসে মাইনাস, 3L মাইনাস মাইনাসে প্লাস, 5B মাইনাস মাইনাসে প্লাস, 15 ইজ ইকুয়াল কত? 9। এল বি আর এল বি কেটে যাবে, তাহলে এখানে আমরা পাবো কত? যদি আমরা সবগুলো ওই পাশে পার করে দিই, অর্থাৎ এই যে -3L কে সমানের ওই পাশে পার করে দিলে
আমরা এখানে 3l পেয়ে যাব। এই প্লাসটা মাইনাস হয়ে 5b হয়ে যাবে, আর এখানে 15 থেকে 9 বাদ দিলে 6 হয়ে যাবে। এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইটা 1 নম্বর সমীকরণ। এখন আসেন ইন সেকেন্ড কেস। দ্বিতীয় শর্তে কি বলা হচ্ছে? দ্বিতীয় শর্তে বলতেছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাকেই 3 আর 2 করে বাড়াই দিব, তাহলে 67 বেড়ে যাবে। তাহলে দৈর্ঘ্য আগে ছিল l, এটাকে 3 বাড়াইলাম, প্রস্থ আগে ছিল b, এটাকে 2 বাড়াইলাম, তাহলে নতুন ক্ষেত্রফলটা বেড়ে যাবে কত? 67 ইউনিট বেড়ে যাবে আগের ক্ষেত্রফলের চেয়ে। আগের ক্ষেত্রফল কত? lb। তাহলে পুরো নতুন ক্ষেত্রফল আর পুরাতন ক্ষেত্রফলের পার্থক্য কত? এই যে 67। আসেন এখানে যদি আমরা গুণ করে দিই, lb 2 এর সাথে l গুণ করলে 12, 3 এর সাথে b গুণ করলে 3b, 3 এর সাথে 2 গুণ করলে 6, মাইনাস হচ্ছে lb ইজ ইকুয়াল টু কত? 67। lb কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2l প্লাস 3b ইজ ইকুয়াল টু 67 থেকে 6 বাদ দিলে 61। এইটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এখন আপনি যাকে ক্যান্সেল আউট করেন, l কে ক্যান্সেল আউট করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে। b কে ক্যান্সেল আউট করতে গেলে এটাকে 2 দিয়ে করে দিবেন, না এটাকে 3 দিয়ে করতে হবে, এটাকে 5 দিয়ে করতে হবে। সো আমরা অত বড়তে যাব না, যেহেতু বি রিয়ে এখানে সহগ এখানে বড় আছে, আমরা এলই ক্যান্সেল আউট করি। যে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে 3 দুগুণ 6, আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে 3 দুগুণ 6, তাহলে এল ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে মাল্টিপ্লাইং 1 by 2 and 2 by 3, ঠিক আছে, and subtracting 1 from 2 we get, দেখেন আমরা যদি এটাকে 3 দিয়ে গুণ করে দিই, 3 দুগুণ 6l প্লাস 3 3 9b মাইনাস এটাকে 2 দিয়ে করলে 3 দুগুণ 6l মাইনাস আর মাইনাসে প্লাস 5 দুগুণ কত? 10b। এটাকে 3 দিয়ে করলে 3 61 হয়ে যাবে হচ্ছে আপনার 183 মাইনাস এটাকে 2 দিয়ে করলে 6 দুগুণ 12, 6l ক্যান্সেল আউট, 9 আর 10 মানে কত? 19b ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাবে 171, তাহলে b ইজ ইকুয়াল টু কত? 9 19 171, b ইজ ইকুয়াল টু কত? 9। এখন এটাকে বসায় দেন যে কোনো একটা সমীকরণ, 1 বা 2। পুটিং দ্য ভ্যালু অফ b ইন ইকুয়েশন 2, 2 এ বসাইলে কত পাবো? 2l প্লাস 3b ইজ ইকুয়াল টু 61, b এর মান হচ্ছে 9, সো আমরা পেয়ে যাব 2l প্লাস 3 ইন্টু 9 is equal to 61, so 2l is equal to 61 থেকে 27 বাদ দিলে পেয়ে যাব 34, সো এখানে l এর মান আমরা পেয়ে যাব কত? 17। আমাদেরকে বের করতে হবে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা কত। তাহলে লেখেন যে অতএব দৈর্ঘ্য প্রস্থ চাই নাই, ফাইন্ড দ্য লেংথ এন্ড ব্রেথ। ওকে, অতএব length of the rectangle is 17 meter and breadth is কত বের করলাম জানি? 9 মিটার, is 9 মিটার। ঠিক আছে, যে দৈর্ঘ্য হচ্ছে আমার 17 মিটার আর প্রস্থ হচ্ছে আমার 9 মিটার। এটাই উত্তর, 17 আর 9। লাস্ট ম্যাথ দেখেন 10 নম্বর। এইটা আমরা আমাদের প্রিলি ব্যাচে সমাধান করাইছি, বাট এটা রিটার্নে আসছে, অনেক আগে আসছে রিটার্নে, কোন একটা প্রাইভেট ব্যাংকের রিটার্নে আসছে 2009-10 ওই দিকে খুব সম্ভবত, আগারওয়াল থেকে কপি করা। তখন তো আমাদের দেশে আগারওয়াল বই ছিল না, যাই হোক মানে কপি করা ম্যাথ আর কি, এটা আগারওয়ালের বই আছে এই জন্য নেওয়া, কিন্তু অনেক আগের ম্যাথ। এরকম সহজ ম্যাথ এখন রিটেনে দিচ্ছেই, অফিসার বলেন, ক্যাশ অফিসার বলেন, অন্য অনেক পরীক্ষাতে রিটেনে এরকম সহজ ম্যাথ দিচ্ছে। এখানে কি বলা হচ্ছে যে এ রেক্টেঙ্গুলার পার্ক
60 meter long and 40 meter wide, has two concrete crossroads running in the middle of the park, and rest of the park has been used as a lawn. If the area of the lawn is 2109 square meter, then what is the width of the road? বলতেছে যে একটা আয়তাকার পার্ক আছে যার দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। তো এই পার্কের মানে লম্বালম্বি ভাবে দুইটা রাস্তা আছে এই পার্কের মধ্যে। তো এই রাস্তাগুলো বাদ বাকি যে জায়গাটা, এই জায়গাটা লন হিসেবে ব্যবহার হয় এবং ওই লনের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 2109 বর্গমিটার। জিজ্ঞাসা করছে যে দেন হোয়াট ইজ দ্য ওয়াইথ অফ দ্য রোড, তাহলে রাস্তার প্রস্থটা কত এটা বের করেন। ভাই সিচুয়েশনটা দেখেন, এখানে এইটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার পার্ক, ওকে, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার পার্ক যার এই যে লেন্থ এটা হচ্ছে 60 মিটার আর প্রস্থ এটা হচ্ছে আমার কত, 40। তো বলতেছে যে এখানে আড়াআড়ি দুইটা রাস্তা আছে, ক্রস রোড, মানে একটা রাস্তা হচ্ছে এই দিক থেকে এই দিকে গেছে এইরকম, এইটা একটা রাস্তা, আর দ্বিতীয় একটা রাস্তা হচ্ছে এইরকম, দ্বিতীয় একটা রাস্তা হচ্ছে এইরকম। তো এই রাস্তার প্রস্থটা কত এইটা আমাকে জিজ্ঞাসা করছে, রাস্তার প্রস্থটা কত এটা জিজ্ঞাসা করছে। তো রাস্তার প্রস্থ যদি আমরা এক্স ধরি, যে এইটা এক্স, এইটাও রাস্তার প্রস্থ, এটা এক্স, এইটা এক্স, এইটাকে আমরা এক্স ধরতে পারি। কারণ এক্স কেন বলতেছি, যে এই যে এইটাকেও আমি রাস্তার প্রস্থ বলতে পারি, এইটাকে রাস্তার প্রস্থ বলতে পারি, এইটাকে রাস্তার প্রস্থ বলতে পারি, এইটাকে রাস্তার প্রস্থ বলতে পারি। আর এই দুইটা রাস্তার যে কমন পয়েন্ট, দুইটা রাস্তার যে কমন পয়েন্ট সেটা হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে আপনার এই জায়গাটা। দুই রাস্তার যে কমন পয়েন্ট, কি ব্যাপার এটা কাজ করে না কেন, দুই রাস্তার যে কমন পয়েন্ট সেটা হচ্ছে এই যে শ্যাডো করা যে জায়গা, এই জায়গাটা, এটা হচ্ছে দুইটা রাস্তার কমন পয়েন্ট। এই যে শ্যাডো করা যে জায়গাটা, এইটা যদি দুইটা রাস্তার কমন পয়েন্ট হয় এবং এইটা দেখতে, এই কমন পয়েন্টটা দেখতে কিন্তু স্কোয়ার শেপের, এই কমন পয়েন্টটা দেখতে কি শেপের, স্কোয়ার শেপের না। তাহলে এই যে রাস্তার যে কমন পয়েন্ট দুইটা রাস্তার, তার একটা বাহু এক্স, এই বাহুটাও এক্স, এই বাহুটাও এক্স, এই বাহুটাও এক্স, অর্থাৎ এই কমন পয়েন্টের একটা বাহু সেটা আমার কি দেখতে বর্গাকৃতির এবং যার প্রতিটা বাহু হচ্ছে এক্স। তার মানে এই রাস্তার যে কমন যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফলকে আমরা এক্স স্কোয়ার বলতে পারি। এই জায়গার ক্ষেত্রফলকে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার বলতে পারি। এখন খেয়াল করেন, এটা হচ্ছে সিনারিওটা। আমরা এখন যদি ম্যাপটা সমাধান করি, দেখেন আমরা প্রথমেই পার্কের ক্ষেত্রফল বের করতে পারি, কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে এরিয়া অফ দ্য পার্ক কত, দৈর্ঘ্য 60, প্রস্থ 40, 60 40-এ 2400 স্কোয়ার মিটার, ঠিক আছে। আর এই যে লন বলতে বোঝাচ্ছে যে এই যে একটা ফাঁকা জায়গা, এই যে একটা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে চারটা ফাঁকা জায়গা, এইটা হচ্ছে লন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এরিয়া অফ দ্য লন, এরিয়া অফ দ্য লন কত, 2109 বর্গমিটার। তাহলে এখান থেকে এখন আমি এই দুইটা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারি না। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এরিয়া অফ দ্য ক্রস রোডস কত হবে। আপনি বলবেন যে পার্কের ক্ষেত্রফল হচ্ছে 2400, এখান থেকে লনের ক্ষেত্রফল 2109-কে বাদ দিলে বাদ বাকি যেই জায়গাটা থাকে অর্থাৎ 291 স্কোয়ার মিটার, এইটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এইটাই কি রাস্তার ক্ষেত্রফল। এখন আপনি তো জানেন না যে রাস্তার প্রস্থ কত, এই জন্য আমরা ধরে নেব যে লেট দ্য width of the road is x মিটার, যে রাস্তার প্রস্থ x ধরে নিলাম। তাহলে আপনি যদি একটা রাস্তা, এই যে এই রাস্তাটার ক্ষেত্রফল কত, আপনি বলবেন যে রাস্তার প্রস্থ যদি আমার x হয় বা এইটা যদি আমার x হয় বা এইটা যে কোনো একটা ধরতে পারেন, যে রাস্তার প্রস্থ যদি x হয়, তাহলে এই যে প্রথম রাস্তা, এই যে গোলাপি রঙের যে রেখাটা গেছে,
এটার দৈর্ঘ্য কত হবে? আপনি বলবেন যে 60। আপনি বলবেন কত? 60 বলবেন না? তাহলে আপনি লিখতে পারেন না যে প্রথম রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 60x প্লাস দ্বিতীয় রাস্তা কোনটা? এই যে লাল, এই রাস্তাটা হচ্ছে দ্বিতীয় রাস্তা। তাহলে রাস্তার প্রস্থ যদি x হয়, তাহলে দ্বিতীয় রাস্তার এই মানে লেন্থটা কত, অর্থাৎ এই লাল রেখাটা কত? আপনি বলবেন যে 40। তাহলে 40 আর x, অর্থাৎ দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 40x। তাহলে এই যে দুইটা রাস্তার মধ্যেই এই যে কমন এই জায়গাটা দুইবার হিসাব হচ্ছে না, মানে এই যে কমন জায়গাটা যেটার এরিয়া আমরা কত বলছি? x স্কয়ার বলছি। এই x স্কয়ার এই জায়গাটুকু আমার 60x এর মধ্যেও আছে, 40x এর মধ্যেও আছে। তাই আমরা কি করব? এখান থেকে x স্কয়ারকে বাদ দিব। বাদ দিলে এই যে এরিয়া অফ দ্য ক্রস রোড যেটা 291, সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 100x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 291। সবগুলোকে ওই পাশে যদি পার করে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 100x প্লাস 291 ইজ ইকুয়াল কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখেন 97 3 100 3 270 270 3 7 21 291, হ্যাঁ 97 আর 3 হবে। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 97x মাইনাস 3x প্লাস হচ্ছে 291 ইজ ইকুয়াল কত? 0। এখন আসেন এখানে যদি x কমন নেন, তাহলে x মাইনাস 97, এখানে 3 কমন নিলে x মাইনাস 97 ইজ ইকুয়াল 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 97 ইজ ইকুয়াল 0। সো x মাইনাস 97 ইজ ইকুয়াল 0, x সমান সমান 97। এইটা নট অ্যাকসেপ্টেবল। কেন নট অ্যাকসেপ্টেবল সেটা ব্যাখ্যা দিচ্ছি। নট অ্যাকসেপ্টেবল। আর এখানে আমরা লিখতে পারি যে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হইলে x সমান সমান 3 হবে। আপনি এখন যদি বলেন যে 97 কেন নট অ্যাকসেপ্টেবল, কারণ হচ্ছে আমরা x কে ধরছি কি? রাস্তার প্রস্থ। x কে আমরা কি ধরছি? রাস্তার প্রস্থ। তো রাস্তার প্রস্থই যদি 97 হয়, প্রস্থই যদি 97 হয়, তাহলে পার্কের প্রস্থ কেমনে 40 হয়? তাই না? কারণ পার্কের প্রস্থ যদি 40 মিটার হয়, তাহলে রাস্তার ক্ষেত্রফল তো 97 মিটার হওয়ার কোনো জায়গায় আসে না। কারণ ওই পার্কের মধ্যেই আমার কি আছে? রাস্তাটা আছে। তার মানে রাস্তার ক্ষেত্রফল এত বেশি হবে না, 97 হবে না। এই কারণে এখানে আমরা লিখছি যে এটা পজিটিভ হওয়া সত্ত্বেও এটাকে আমরা নিতে পারবো না, নট অ্যাকসেপ্টেবল। রাস্তার ক্ষেত্রফল 97 হবে না, 3 হইতে পারে, 3 4 5 এরকম হইতে পারে। ঠিক আছে? সে এখন আপনি লিখতে পারেন যে অতএব of the road is x is equal 3 meters, 3 মিটার। যে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমার 3 মিটার। এইটাই উত্তর। এ হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আগারওয়ালের 10টা ক্লাস, অর্থাৎ 100 ম্যাথ শেষ। আগারওয়াল বই থেকে এগুলোর বাইরে আর কোনো রিটেন ম্যাথ করার দরকার নেই। আপনারা আমার কাছ থেকে আরো 20টা ক্লাস পাবেন, তাই না? কিন্তু আপনাদের যে উপস্থিতি, এটা আসলে আমি বলতেছি না যে দিব না, দিব। আপনাদের উপস্থিতির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? যে আমি ক্লাসগুলো লাইভ নিব না রেকর্ডেড দিব। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।